প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 23, সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা মোটামুটি নিয়মিতই, আমি বিশেষত এই আড্ডাটা করি, আপনারা মোটামুটি যুক্ত হন, আপনাদের মন্তব্যের ঘরে ঘরে আপনাদের মতামত জানান। আমি শিল্প সাহিত্যের বিভিন্ন ক্রিয়েটিভ মানুষদের নিয়ে একটু কাজ করার চেষ্টা করি, তাদের ভাবনা, তাদের গল্প, তাদের পরিবেশনা শোনবার চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। তো যাই হোক, সেই পর্যায়ে আজকে করতে করতে 23তম পর্ব। 23তম পর্বে একজন কবি এবং আবৃত্তি শিল্পী ফারহানা তাসমিন হ্যাপি আমার সাথে আজকে আছে। তার কথা শুনবো, গল্প শুনবো, কুশল বিনিময় করব। তার আগে আমাদের আড্ডাবাজির আয়োজনে অতিথির ছোট্ট একটা পরিচয়ের মাধ্যমে শুরু করি। ফারহানা তাসমিন হ্যাপি, জন্ম মেহেরপুর, বাবা মরহুম ফয়েজ আহমেদ, মা উম্মে হাবিবা লাকি। শৈশব থেকেই সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে পথ চলা। তিনি নিয়মিত এখনো কবিতা লিখে চলেছেন, আবৃত্তি করে চলেছেন, মুক্ত মনের চর্চা করে চলেছেন। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, অতিথির কথা আপনারা শুনবার জন্য বসে আছেন। চলে যাচ্ছে আজকের অতিথি হ্যাপির কাছে। হ্যাপি, কেমন আছেন এবং শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করুন। হ্যাঁ, ভালো আছি। শুভেচ্ছা সকলকে। খুব সুন্দর একটা সময়, শুভ সময় আমি এখন নিয়ে এসেছি, যেহেতু কবিতার একটা বিষয় আমার খুব আনন্দের জায়গা। যে কয়টা পারি আজকে কবিতা শোনাবো, কিছু কিছু কথাও হবে, এই আর কি। বাহ! এটা তো ভালো লাগলো। আমরা যে কবিতা বেশি শুনতে পারবো, এটা আনন্দের ব্যাপার। লোকে কবিতা শুনতে চায়। তো যাক, আমরা তাহলে আলাপচারিতা একটু শুরু করি, তারপরে আমরা কবিতা শুনবো। তো আপনার এই যে শিল্প সাহিত্যে পথ চলাটা, আমি তো ছোট করেই বললাম যে শৈশব থেকেই পথ চলা শুরু। এটা কখন কিভাবে আর কি শুরু হলো? আমরা শুরুর গল্পটা একটু শুনি। আমার প্রথম শুরু তো সাংস্কৃতিক অঙ্গনে আমার প্রথম শুরু কিন্তু নাচ দিয়ে। আচ্ছা, আচ্ছা, প্রথম আচ্ছা। শুরু, এ ব্যাপারটা আমার হ্যাঁ, জানা ছিল না। আচ্ছা, যাক, হ্যাঁ। প্রথম প্রথম শুরুটা আমার নাচ দিয়ে। আসলে যখন আমার প্রথম আমার বুদ্ধি হয় বলা চলে, যখন বুদ্ধি হয় তখনই দেখেছি বোন গান করছে, বাবা একজন অভিনয় শিল্পী, নিয়মিত নাটক করতো, মঞ্চে অভিনেতা ছিল আব্বা। বাড়িতে আচ্ছা। গানের আসর বসতো। এগুলো আমি মানে বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি, যার জন্য বিষয়গুলো আমার ভিতরে এমনিতেই ছিল। মানে কিভাবে তার কিভাবে মানে যেন এই, ভিতরে আবার। না, এটা পারিবারিক আবহাওয়ার ভেতরেই আপনার শিল্প সাহিত্যের ওই মনটা বা ওই চর্চাটা শুরু হয়ে গেছে এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হয়নি, বরঞ্চ আরো বেশি উন্মুক্ত ভাবে আপনি করতে পেরেছেন। বাহ! তার হ্যাঁ, মানে তো এই যে পথটা শুরু শুরু করলেন, তাই এটা যখন একটু বড় হলেন, বোধ বুদ্ধি আরো বেশি জাগ্রত হলো, তখন মানুষের তো বিভিন্ন অনুভূতি চেঞ্জ হয়। তো সেটাকে ধরে রাখার যে ব্যাপারটা, এটা কখন উপলব্ধি করলেন যে না, আমি এটা, আপনি এখনো ক্যারি করছেন আবৃত্তি, কবিতা লেখা, এটা চালিয়ে যাচ্ছেন। তো কখন মানে উপলব্ধি করলেন? আসলে সত্যি বলতে কি, প্রতিটা মানুষই কিন্তু লাইফে কোনো না কোনো সময় কি একাধিকবার ক্লান্ত হয় কিন্তু, এবং এই ক্লান্ত আচ্ছা। হওয়াটা দরকার আছে, হেরে যাওয়ার দরকার আছে লাইফে। আমার আব্বা যখন মারা গেল তখন আসলে সংগ্রামটা আমার তখনই কিন্তু শুরু হয়। হুম। শুরু হয় তো ওই যে কিছুদিন আমি না কেমন একটু জীবন বিমুখ হয়ে গেছিলাম। তা ওই যে ছোট শহর মেহেরপুর, খুব ছোট্ট একটা শহর। আর আমরা যখন ছোট ছিলাম তখন খুব কম পরিবারই ছিল মেহেরপুরে এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিল। তো দেখা যায় যে অনেক মানুষজন বলতো বাবা মারা মেয়ে এখনো গান করে, নাচ করে। হুম। তো এই যে এই বিষয়গুলো, তা আমি সত্যি বলতে তখন একটা 12-13 বছরের মেয়ের পক্ষে এগুলো নেওয়াটা কিন্তু আমার জন্য এত সহজ ছিল না। এটা এতটা অবশ্যই। আমার জন্য আসলে, আমি স্বীকার করছি আমিও তো মানুষ। আমার আমার পক্ষে হুম। এতটা সহজ ছিল না। তো কিছুদিন আমি যেন এইগুলা থেকে একটু বিমুখ ছিলাম, বাইরের দিকটা কিন্তু আমার ভিতরে ছিল। বাসায় এসে ওই রবীন্দ্রনাথকে শোনা, নজরুলকে শোনা। অনেকে আমাকে বলতো এগুলা কিন্তু করলে পাপ হবে, প্রচন্ড এগুলা পাপ হয়। তা আমি যখন নজরুলকে গাইতাম, রবীন্দ্রকে পড়তাম, আমার কাছে মনে হতো এই শব্দগুলো আসলে পাপটা কোথায়। হুম। বা এই এই ভিতরটা, তার উপর পরিবারে ছিল বিষয়গুলা, পরিবারের সবসময় পজিটিভ কথাগুলো শুনতামই।
হ্যাঁ? এরকম হুম, করতে, করতে বলেন এই ১২-১৩ বছর একবার ক্লান্ত হইছি। আবার যখন ১৮-১৯ বছর হলো, তখন আমি আরো ২য় ধাপে আরেকবার আমি ক্লান্ত হয়েছি। মেয়েদের জীবনে আসলে অনেক ইয়ে থাকে, সংগ্রাম থাকে। তারপরও হ্যাঁ, এই হ্যাঁ, আ প্রতিবন্ধকতা য যখন মানে যখন অবসর হতাম, তখন আসলে এত বেশি পড়াশোনার ভিতরে থাকতাম, এত বেশি গান, কবিতা, গল্পের বই নিয়ে থাকতাম যে আমি আরো বেশি জেনেছি। যখন জেগেছি খুব সুন্দরভাবে জেগেছি আবার। আমি যেন কি বলবো, আমি আমার নজরুলকে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রতিনিধি হয়েছি সমাজের কাছে। বিষয়টা এমন ছিল। একজন শিল্পী আসলে রবীন্দ্রনাথকে চেনে, কিন্তু রবীন্দ্রনাথকে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন শিল্পীর কিন্তু অপরিহার্য, সে সমাজের কিন্তু একটা প্রতিনিধি। আমার ছোট্ট একটা হ্যাঁ, বাস্তব কথা আমি বলি। আমি একবার অটোতে যাচ্ছি। তো ওখানে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে। তো আমি খুব অবাক হলাম যে একজন অটোওয়ালা এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনছে। তো আমি বলছি, "আপনি জানেন এই হুম, গানটা কি গান?" তো বলছে, "হ্যাঁ, জানি রবীন্দ্রনাথের গান।" তো গানটা ছিল রেজিওনা চৌধুরী উনার গাওয়া গান। তো এই যে হুম, একজন সব ক্ষেত্রে পৌঁছে দেওয়া একজন শিল্পীর, হ্যাঁ? সেই যে হুম, রবীন্দ্রনাথেরও একজন প্রতিনিধি হয়ে যাওয়া। বলতে পারেন আমিও ওরকমই হয়েছিলাম। যখন জেগেছি, আমি একটা প্রতিনিধি হয়ে জেগেছি যে না, আমি নজরুলকে টানবো, আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো, আমি নাচবো। এভাবে আসলে কন্টিনিউ হয়ে গেছে আ বিষয়টা। একসময় আমার কাছে খুব সহজে হয়ে গেছে। ক্যারি করাও খুব সহজ হয়ে গেছে। এই হুম। আরকি। তো যাই হোক এভাবে এভাবে পথ চলা এখনো চলছে। আশা করি একদম যতদিন সুস্থ থাকবেন, শিল্প সাহিত্যের সাথে থাকবেন, সুস্থ ধারার সাথে থাকবেন এটা ভালো লাগে। তো চলুন আমরা একটু কবিতা শুনে আসি। শ্রোতা দর্শকদের তার আগে একটু বলে নিই, শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত হয়েছেন, দৈনিক আড্ডাবাজি পর্ব ২৩ এ আবারও আপনাদেরকে অনেক, অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আজকে অতিথি হিসেবে আছে একজন কবি, আবৃত্তি শিল্পী আ ফারহানা তাসমিন হ্যাপি। আমরা তাকে শুনছি, তার আবৃত্তি শুনবো। চলুন ১ম এ কি নিবেদন থাকছে আপনার আজকের আয়োজনে? ১ম এ আজকে আমি আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে শুরু করি। হুম? হুম, নিজের লেখা কবিতা আবৃত্তি করছি আমি। শুনেছি তোমার ভিতরে অগাধ ভালোবাসা। আবার এও জেনেছি সে ভালোবাসায় কেউ কখনো পূর্ণ হয়নি। শুনেছি তোমার ভালোবাসা তীব্র ও অধিক গভীর। শুনেছি তোমার ভালোবাসার গভীরতা কেউ কখনো স্পর্শ করতে পারেনি। ভালোবাসা অনুভব করতে না জানলে সে ভালোবাসায় জগতে কার কি আসে যায় প্রিয়। শুনেছি তুমি দুঃখকে দুপায়ে ঠেলে দিয়ে সুখী হতে ভালোবাসো। যে হৃদয় দগ্ধ হয়নি কখনো, তার সুখ তো কেবলই আত্মপ্রবঞ্চনা মাত্র। সুখী হতে হলে নির্দয় দহনে নিজেকে পোড়াতে জানতে হয় প্রিয়। শুনেছি তোমার ভিতরে অগাধ মায়া। আবার এও জেনেছি যে মানুষ তোমাকে একবার ছেড়ে গেছে, সে দ্বিতীয়বার তোমার মায়ায় আটকা পড়েনি কখনো। শুনেছি তুমি মানুষকে খুব আপন করে নিতে পারো, অথচ শুনেছি তুমি মুক্ত বিহঙ্গের মতো বাঁচতে ভালোবাসো। মায়া আর টান তো এক জিনিস নয় প্রিয়। শুনেছি তোমার একটি পরিপূর্ণ হৃদয় আছে। আবার এও জেনেছি সে হৃদয় কাউকে ভালোবেসে বিলীন হয়নি কখনো। চিহ্নহীন হৃদয়ে কেবলই তো শূন্যতা জুড়ে থাকে। হৃদয়ে আঘাতের চিহ্ন রয়ে গেলে তবেই হৃদয় পূর্ণ হতে শেখে। ধন্যবাদ। বাহ! সুন্দর আপনার লেখা এবং আ আবৃত্তি দুটো মিলিয়ে সুন্দর বোধহয় একটা অনুরণন তৈরি হয়েছে। দেখছি কবি নাট্যকার তাপস চক্রবর্তী তিনি লিখেছেন শুনছি। ধন্যবাদ দাদা। আ আপনারা সাথে থাকেন বিধায় আয়োজন সুন্দর হয়। দাদার সাথে আড্ডা দিয়েছি গত অনুষ্ঠানে।
আর দৈনিক আড্ডাবাজি হয়তো রেগুলার আমি প্রথমে শুরু করেছিলাম, কিন্তু আমার জন্য একটু চাপ হয়ে যায়। এজন্য ২-১ দিন পরে পরেই আয়োজনটা করার চেষ্টা করি। কারণ রেগুলার একটা টাইমে লাইভ করাটা মানে টাফ হয়ে যায়। তো যাই হোক, শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত হয়েছেন, আবারও দৈনিক আড্ডাবাজি পর্ব ২৩ এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা শুনছি। এবং আমাদের আড্ডায় বা আমার আড্ডায় আজকে যুক্ত হয়েছে একজন কবি এবং আবৃত্তি শিল্পী ফারহানা তাসমিন হ্যাপি। তাকে আমরা শুনেছি কিছুদূর, আ আবৃত্তিও শুনেছি। আশা করছি আরো শুনবো। তো এখন যে ব্যাপারটা একটু জানতে চাই। যেহেতু শিল্প সাহিত্য চর্চা করেন, এই শিল্প সাহিত্য চর্চাটা আপনার উপরে ব্যক্তিগত জীবনে আ কেমন প্রভাব ফেলেছে? আর এই শিল্প সাহিত্যটা সমাজ জীবনেই বা কি ধরনের প্রভাব ফেলে বা কিভাবে ফেলে? এখন সামাজিক ব্যাপারটা আমি কিন্তু আসলে বললাম, হ্যাঁ? কিভাবে ওটা আমি হুম। টিকিয়ে রেখেছি আমার ভিতরে। অনেক না, আপনার যেহেতু আমাদের আপনার ভেতরে না, মানে আপনার ভেতরে না, মানে সমাজ জীবনে আসলে শিল্প সাহিত্য চর্চাটা আ কি ধরনের প্রভাব আর কি ফেলে? ভালো প্রভাব, মন্দ প্রভাব বা কিভাবে ফেলতে পারে? কবিতা পড়ে একজন ভালো মানুষ হতে পারে কিনা? তার ন্যায় অন্যায় জ্ঞান হতে পারে কিনা? এই ব্যাপারটা আরকি। অব অবশ্যই একজন সংস্কৃতি মনা মানুষ। আমার কাছে তো নজরুল কবিতা, এদের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা অনেকটা প্রার্থনার মতো মনে হয়। হুম? এত খুব সহজে এগুলা মানুষের কাছে পৌঁছানো যায়। আমি তো মনে করি মাদ্রাসার বাচ্চাদেরও রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলা শেখানো উচিত। আমি মনে করি। আচ্ছা। এই যে সমাজে ওদের এই যে একটা নেগেটিভিটি আছে না যে গান মানেই পাপ। গা আমি মনে করি ওরা গান করুক না করুক অন্তত নজরুল পড়ানো উচিত। রবীন্দ্র ওদের এগুলো শব্দগুলোও যেন একটা প্রার্থনার মতো। মানুষের কাছে খুব সহজে চলে যায়। হুম, হুম? হুম, তো হুম। অবশ্যই আমি মানুষের প্রচন্ড ভালোবাসা পেয়েছি আমি সাংস্কৃতিক অঙ্গনে ছিলাম বলে। আবার ঘৃণিতও হয়েছি খুব। ঘৃণিত আচ্ছা, হওয়াটাও আচ্ছা। আমার দরকার আছে এবং আমার যে পার্টনার, আমার যে সঙ্গিনী, হ্যাঁ, সেও কিন্তু হ্যাঁ। একজন সাংস্কৃতিক কর্মীর হলো মা সঙ্গী হওয়াও কিন্তু এত সহজ না আসলে। তাকেও কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়। হ্যাঁ? তাকেও কিন্তু অনেক কিছু হ্যাঁ, এটা কেউ তো ভালো অবশ্যই। বলে, কেউ খারাপ বলে। এই মানসিক দিকটা অবশ্যই সে যে আমাকে সাপোর্ট করে বা এই যে কাউকে সে কোনো কথাই পাত্তা দিল না সে। এটাও হুম, তো মানে একটা হুম, বিষয় টিকিয়ে রাখার বা আমাকে আরো এগিয়ে নেওয়ার। সহযোগিতা থাক, অসহযোগিতা থাক, যেটাই হোক। বাট সে তো ওইটাতে রিঅ্যাক্ট করেনি কখনো। হ্যাঁ? যে ভালো হ্যাঁ, বলেছে হ্যাঁ, না সে এটা খুশি বড় হয়েছে, ব্যাপার। যে খারাপ বলেছে তাকেও সে কখনো পাত্তা দেয়নি কিন্তু। হ্যাঁ? তো বাহ! না, এটা এটা ভালো ব্যাপার। ভালো ব্যাপার খুবই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ২ জন মানুষ একসাথে মানে থাকে বা বিয়ে করে বা প্রেম করে, মানে হচ্ছে কি, দুটো মানুষ একসাথে থেকে তাদের জীবনের যত বিপদ-আপদ, ভালো-মন্দ, বরঞ্চ তারা পৃথিবীর সাথে লড়াই করবে। মূলত আদর্শ দম্পতি বলতে এটাই আ আ গ্রহণ করা হয় বা বলা হয়। এজন্যই মানুষ তার দাম্পত্য জীবন শুরু করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা সমাজে যেটা দেখি, আশেপাশে যেটা দেখি, সেটা হচ্ছে এদের ভেতরকার দুজনের দ্বন্দ্বই শেষ হয় না। তো এরা পৃথিবীর সাথে লড়বে কখন? এবং নিজেদেরকে গড়বে কখন? হুম, হুম। ঠিক আছে? সেটাই। যাই হোক, এটা শুনে ভালো লাগলো যে আমাদের আপনি যাকে জীবন সঙ্গী পেয়েছেন সে আপনাকে এই যে উদারভাবে সহযোগিতা করছে, সাহায্য করছে এবং সাপোর্ট করছে, এ ব্যাপারটা খুবই আনন্দদায়ক ব্যাপার। তার মানে বাবার পরিবারেও যখন ছিলেন যেরকম সহযোগিতা পেয়েছেন এইসব ব্যাপারে, এখন স্বামীর পরিবারে আছেন, সেখানেও মানে এই ধরনের সহযোগিতা পাচ্ছেন। এটা অনেক আ বা ধন্যবাদ দিতে চাই আপনার জীবন সঙ্গীকে। এটা বিশেষ। তো যাক, দেখছি আ রেজা জমাদ্দার লিখেছে, নাইস, আ দেখছেন তিনি। ধন্যবাদ আপনাকে। সাথেই থাকুন। তো চলুন আরেকটু কবিতা শুনে আসি। আজকে একটু কবিতা বেশি শুনবো আপনার। এখন আমি আবৃত্তি করব কাজী নজরুল ইসলামের একটি কবিতা। কবিতার শিরোনাম মিথ্যাবাদী। হ্যাঁ। মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ? সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ।
গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই, মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই। সত্যবাদ সে বড় কিছু নয়, কজন সত্যবান, সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ। অন্তরে যারা যত বেশি ভীরু, যত বেশি দুর্বল, নীতিবিদ তারা তত বেশি করে সত্য কথন চল। সত্যকামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর, সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির। হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে, তবু তারা বীর, তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে। সত্য লইয়া করেছে কে উনি মুদির মতো, মনে মনে ভাবে কি কাজই করিনু আমি সে বিজ্ঞ কত। বলি ওহে বাপু সত্য ব্যাপারী, সত্য কি চাল ডাল, কোথা কয় রতি সত্য কমিল তাই নিয়ে দেবে গাল। সত্য মুদির তথ্য অমুক বীরের জীবনে কমেছে, এতটুকু সত্য। কে আসে বাবা সত্যের তবু এরা মাপে, ও যে গনে 10টি কথায় বাঁধিল সত্য, হেসে মরি মনে মনে। বাটখারা রশি নিয়ে এলো সত্যের পিসিমাসি, মাপিয়া মাপিয়া ভরিল বস্তা, গুনে গুনে বাঁধে খাসি। বন্ধু শোনো না কুট, তর্কের যত হাতি ঘোড়া উঠ, সত্যনিষ্ঠা থাকে যদি প্রাণে, বেপরিয়া বলো ঝুট। ধন্যবাদ। বাহ! আরো একটা সুন্দর কবিতা শুনলাম এবং অনেকেরই পছন্দের কবিতা, জনপ্রিয় কবিতা। দেখছি আমাদের সাথে যুক্ত হয়েছে আফরোজ তুলি লিখেছে। বাহ! খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। সাথেই থাকুন। তো আমরা কবিতা দুটো শুনলাম, আলোচনা শুনলাম, শিল্প সাহিত্য সম্বন্ধে আপনার মতামত শুনলাম। এখন একটু যে ব্যাপারটা ওই যে আপনি ১ম এ বলছিলেন ওই ব্যাপারটা আরেকটু শুনি আরকি ভালো করে। যেহেতু আপনার ব্যক্তি জীবনের জন্য না, গোটা নারী সমাজের জন্য। কারণ আমাদের সমাজের অর্ধেক যদি পুরুষ হয়, মানে আমরা ওভারঅল যদি ধরি তাহলে অর্ধেক তো নারী। তো এই যে নারীদের বিশেষত শিল্প সাহিত্য চর্চায় একটা ছেলেকে যতটা না এমনিই শিল্প সাহিত্য যারা চর্চা করে কম বেশি অনেক বাধা এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় বিভিন্ন পর্যায়ে গিয়ে। তো নারীদের প্রতিবন্ধকতা এই ব্যাপারটা এবং নারীদের মানসিক সামাজিক প্রতিবন্ধকতার সাথে মানসিক প্রতিবন্ধকতা এই ব্যাপারগুলো কিভাবে দেখেন বা এর উত্তরণী বা কিভাবে সম্ভব বা কিভাবে বেরিয়ে আসতে পারে? এই ব্যাপারটা আপনার কাছে একটু শুনি। এখন আমার নিজের অভিজ্ঞতায় যেটা বলবো, আমার তো আসলে পরিবারই ছিল সাংস্কৃতিক অঙ্গনের। হ্যাঁ, যার হুম, জন্য আমার আসলে ওইভাবে পরিবারে অসুবিধা হয়নি। আমি স্ট্রাগলটা যতটুকু করতে হ্যাঁ, পারিবারিক স্ট্রাগলটা করতে হয়নি। হ্যাঁ, হ্যাঁ। ওর জন্য আমার সন্তানের, কন্যা সন্তানের ভিতরে প্রতিভা আছে। প্রতিভা আছে। সেটা আসলে মা-বাবাকে সেটাকে প্রতিফলিত করার সুযোগ দিতে হবে ১ম এই পরিবারকে। আমি যদি আমার হুম, ঘরেই যদি আমার প্রতিভা নিরাপদ না হয়, তো বাইরে তো প্রশ্নই আসে না। আমাদের সমাজ এমনিতেই এখনো বলছি, এখন আমাদের সমাজ নারী বান্ধব না। আমাদের হুম, সমাজ এখনো নারী বান্ধব না। তা আমার প্রতিভা যদি আমার পরিবারেই নিরাপদ না হয়, বাইরে সেখানে প্রশ্নই আসে না। আর আমাদের এই যে ধর্মীয় দিকটা আছে, কিছু প্রতিভা থাকলে গান নাচের শুরুতেই আগেই এটা পাপ, এটা করা যাবে না। এই যে বিষয়টা ধরিয়ে দেওয়া হয়। আমি আমি প্রতিটা প্যারেন্টসদের অনুরোধ করব, আপনারা নজরুল পড়বেন, আপনারা রবীন্দ্র পড়বেন। এখানে শব্দগুলোতে কোথায় পাপ আছে একটু যদি বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? এই শব্দগুলো হুম, আপনি একটু বোঝার চেষ্টা, এখানে পাপ কোথায়? যে ভাষাগুলো, হুম, যে শব্দগুলো আমি আমার গানের মাধ্যমে আমি আমার প্রেমকে আরো বেশি গভীর করছি। আমি আমার স্বদেশ প্রেমটা আমি গানের মাধ্যমে জানাচ্ছি। আমি মানুষের কথা গানের মাধ্যমে জানাচ্ছি। এখানে দয়া করে অভিভাবকদের অনুরোধ করব, এখানে একটু আসলে পাপ কোনটা একটু বুঝে দেখার জন্য। পাপ পুণ্যর যে তফাৎটা, এটা আমাদের এখনো ঘরেই সমস্যা আছে। হ্যাঁ?
যদি আমার আচ্ছা, কন্যা সন্তানের ভিতরে প্রতিভা থাকে, তো দয়া করে আমি তাকে যেন বস্তাবন্দি না করি প্রথমেই, আমি তাকে যেন গায়ে আলো বাতাস একটু লাগতে দিই। হ্যাঁ, খোলা হাওয়ায় যেন একটু আমার কন্যা সন্তানটা বেড়ে ওঠে, এবং খোলা হাওয়ায় যে গান বাতাস খেতে খেতে আমার যে সুর ওঠে, সেই সুরটা যেন মা বাবা একটু কান দিয়ে শোনে, প্রকৃতিতে যেন একটু মিশতে দেয় তাকে। এটাই আমার অনুরোধ থাকবে আচ্ছা। অভিভাবকদের প্রতি। তাহলে আহ, আপনার মানে এক পরামর্শ তো কথায় বুঝলাম। আমার পরিবারটা আগে নারীদের, নিরাপদ হতে হ্যাঁ, হবে আমার প্রতিভার জন্য। পারিবারিক ব্যাপারটা বুঝলাম, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাপ্ত বয়স্ক অনেক নারীরা তারা যে তাদের মনোজগতেও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এবং কুসংস্কারও আছে। আপনার বয়সী হুম, ১০ জন নারীকে এক জায়গায় করলেই আপনি দেখতে পারবেন। তো সেই ব্যাপারগুলো কেন এবং কিভাবে তারা বেরিয়ে আসতে পারে বলে আপনার মনে হয়? এখন এই জায়গাটা বেরিয়ে আসা, আমি যেমন বলি, আমি যখন আমার বাচ্চাকে নিয়ে বাইরে যাই বা কোথাও যাই, আজকাল যেটা হয়, যদি আমরা 20 জন থাকি, তো 18 জনই থাকে আপনার খুব গভীর, সরি আমি সম্মান রেখেই বলছি, সবার পোশাকের প্রতি সম্মান রেখেই আমি বলছি। তো দেখা যায় 18 জনই আপনার বোরখা থাকে, হিজাব পরে থাকে। এমনিতেই করা হয়, আমরা যে 2 জন এমনি মানুষ থাকি তাদের আগেই আলাদা করে দেওয়া হয়। আমাকে কখন একসেপ্ট করা হয়? যখন আমি কথা বলি, যখন আমার জায়গাগুলো আমি প্রকাশ করি, তখন দেখা যায় আমাকে নিতে নিতে কিন্তু 3 দিন লাগছে। 1 দিন, 2 দিন, 3 দিন, এবং এটা আমি ধরেই নিই যে আমাকে এই জায়গাতে গ্রহণ করতে 3-4 দিন সময় লেগে যাবে। এবং আমি যখন আচ্ছা, যাই, আমি ওই একজন থেকেই পরিবর্তন করি। সৌরভ ভাই, সত্যি বলতে আমি মনে করি আমার একজন থেকেই পরিবর্তন শুরু হোক। পরে দেখা যায় ইনবক্সে একটা শাড়ি টিপ করে ছবি পাঠাইছে আমাকে, আপা দেখেন তো আমাকে কেমন লাগছে। হুম। তারপরে আচ্ছা, আচ্ছা। আমি যেমন এখানে আরেকটু টেকনিক খাটাই, হয়তো আমি আমার খুব প্রিয় একটা কবিতা আমি ইনবক্স আবৃত্তি করে ইনবক্স করে দিয়ে দিলাম, আপা এটা কার কবিতা, হুম, বইটা আমাকে একটু দিয়েন তো। হুম। এভাবেই আচ্ছা, আচ্ছা। আসলে আমি জায়গাগুলো, আমার আমার যে জায়গাগুলো, তৈরি। প্রথা ভাঙার যে জায়গাগুলো, আমি এভাবে কাজ করি। বাহ! আ আ যাই হোক, ব্যাপারটা সুন্দর। আপনি আপনার মতো এই যে সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা, আপনি চিন্তা করতে বা বুঝতে বা উপলব্ধি করতে পেরেছেন যে, আমি তো ১,০০০ মানুষকে পারব না। কিন্তু আমি একজন মানুষকে তো হ্যাঁ, আলোর পথে ডাকতে পারব। হ্যাঁ, আমি এটা সুন্দরের পথে বিশ্বাস করি, ডাকতে আমার পারব। একজন থেকে আমার কাজ শুরু হোক। আমার একজন হ্যাঁ, থেকে হ্যাঁ। কাজ শুরু এখন হোক। একজন থেকে আমি 10 জন হবে, আমি 10 জন থেকে 100 জন হবে। হ্যাঁ, এটা ওই কি বলে, আমি তো সবসময়ই বলি যে আমার কবিতার বই ১,০০০ ২,০০০ মানুষ কিনবে কিংবা আমার কবিতা ২,০০০ লোক পড়বে তা না। ৫ জন লোক পড়ে যদি একটু একটা শব্দে আনন্দ পায়, একটা হ্যাঁ, বাক্যে আনন্দ পায় কিংবা একটা বাক্যে তার কোনো বোধের জায়গায় নাড়া দেয়, আ কিংবা সে উপকৃত হয়, ওটাই আমার প্রাপ্তি। আমি তো আর গোটা জাতিকে পারব না বা কেউ পারেও না এটা। তো না যাই না হোক, পারবে না। দেখি আ নবীন সিদ্দিক লিখেছে শুনতে আসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি প্রায়ই শুনতে আসেন, একজন কবি। তারপরে দেখছি শামীম আহমেদ লিখেছে, "থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেকিং এ প্রোগ্রাম তানজিদ সৌরভ।" ধন্যবাদ আপনাকে। সাথেই থাকুন। তো আপনারা যে যেখান থেকেই যুক্ত হয়েছেন বা মাঝে, মাঝে ঢুঁ মেরে গিয়েছেন বা পরবর্তীতে দেখবেন, সকলের জন্য অনেক, অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল দৈনিক আড্ডাবাজির পক্ষ থেকে। আজকে চলছে পর্ব ২৩। সাথে আছে একজন কবি এবং আবৃত্তি শিল্পী ফারহানা তাসমিন হ্যাপি। যার সাথে কথা বলছি, তার কবিতা শুনছি, দেখছি আবারও লিখেছে আফরোজ তুলি, পুরোপুরি সহমত। আ ধন্যবাদ। আপনার মতামতের সাথে তিনি সহমত জানিয়েছেন। তো শ্রোতা দর্শকদের কাছে আরো একটা কথা বলতে চাই। আজকের অতিথির কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, ভালো লাগা মন্দ লাগা থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। তো যাই হোক, কথায়, কথায় রাত বাড়বে, সময় বাড়বে। আমরা আড্ডা দিতে যদি চাইও ২, ৪, ৫ ঘন্টা আসলে সম্ভব হয় না। যেহেতু একটা ফ্রেমে বন্দী হয়ে আছি। সামনাসামনি হলে তো কোনো ব্যাপার না। রাতকে রাত, দিনকে দিন আড্ডা দেওয়া যায়। বা আমরা এরকম সাংগঠনিক কাজে অনেক দেখা যাচ্ছে সেই সকাল থেকে সারাদিন চলে আড্ডা, রিহার্সেল দিয়েছি। তো সেটা হয়। এরপরে দেখছি রেজা জমাদ্দার লিখেছে লাভ ইউ মম। ভালোবাসার ইমোজি। এটা আপনার ছেলে নাকি আমি জানি না, নাকি ম্যাম লিখেছে। কিছু একটা হবে। তো যাই হোক, আমি আ আর কথা বাড়াচ্ছি না। এবার চলে যাচ্ছি কি শোনাবেন? শ্রোতা দর্শক যুক্ত আছেন। তারা বসে আছে আপনার পরিবেশনা শুনবার জন্য। কি শোনাচ্ছেন? আমি ওমর ফারুক সেলিম, কবি, উনি সম্পাদক ও প্রকাশক এবং কবি।
ওনার একটা কবিতা শোনাবো, প্রেমের কবিতা। উম, আমি আচ্ছা, আবৃত্তি করছি। হুম, কবিতার শিরোনাম আজও আমি ভুলিনি। মনে পড়ে তোমার সে দিনের স্মৃতি, তুমি আর আমি, মনের নাগরদোলা, গুচ্ছ স্বপ্নে সাজানো জীবনের আঙিনা। মনে পড়ে ইচ্ছে ছিল ভালোবাসায় প্রাসাদ গড়ব, চেয়ে চেয়ে দেখব অনাগত দিন আমরা অমর হব। ইচ্ছেগুলো ইচ্ছেই রয়ে যায়, তোমার পুতুল পুতুল খেলায় স্বপ্ন আমার ভাঙলো, তোমার উদাস ভালোবাসায়। দিন যায়, রাত যায়, মাস যায়, দিন 40-এর মাথায় তোমার আগমন সেই পরিত্যক্ত দরজায়। এরপর কান্না ভেজা চোখে কেবল বললে, বলেই গেলে, স্বপ্ন ছেঁড়া আকাশে আমি ভালো নেই। আবার নতুন স্বপ্নে ভিজে কাঁদলাম, আটকে যাওয়া কান্না, আটকে যাওয়া কান্না। মনে পড়ে তোমার সেদিনের কথা, তুমি ছাড়া আমি ভালো নেই। বিশ্বাস করো, আমি ভালো নেই। এখনো আমার কানে বাজে, তুমি ছাড়া আমি ভালো নেই। বিশ্বাস করো, আমি ভালো নেই। ধন্যবাদ। আর একটা বোধহয় আমরা কি বলে করুণ রসের কবিতা শুনে আসলাম, ভালোবাসার কবিতা, বিচ্ছেদের কবিতা, ভালো লাগলো। তো শ্রোতা দর্শকদের হ্যাঁ, তারিতে দেখতে এখানে কিছুক্ষণ আমি না হয় আমি একটু প্রেম বিষয়ক বলুন। আমার একটু কথা বলি। যেহেতু প্রেমের হ্যাঁ, কবিতা, বেশ কয়েকটা প্রেমের কবিতা হ্যাঁ, বললাম। হ্যাঁ, আসলে বলুন। আমার মনে হয় যে মানুষ চলে যায়, যে মানুষ চলে যায় তাকে কিন্তু ফেরানো যায়, বা সে ফেরে আমাদের হৃদয়ে থাকে, আমাদের মস্তিষ্কে থাকে, আমাদের কবিতায় থাকে। কিন্তু যে মানুষ হারিয়ে যায়, আমার মনে হয় তাকে আসলে খুঁজতে নেই, তাকে একদম ভুলে যাওয়াই ভালো। স্বেচ্ছায় হারিয়ে যাওয়া মানুষ না কখনো ফেরে না। ওই যে বলে ভুল মানুষকে ভুল প্রার্থনায় রাখে মানুষ। আর আমরা শুধু নারীদের ক্ষেত্রে না, আমি প্রতি আমার বন্ধু যারা সবার ক্ষেত্রে, প্রেম সব করেন, মানুষের, হ্যাঁ, প্রেমে সব আছেন, মানুষের। হ্যাঁ, 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 আহ, না হ্যাঁ, এখন বিচ্ছেদে সবচেয়ে, আছেন। হ্যাঁ, না হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, যখন এটা হয়তো একটু মানে কি বলে, অনেক অধিকাংশ মানুষের বিরোধের জায়গা হবে আমার কথায়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, সমাজে প্রচলিত আছে ১ম এ পরিচয়, তারপরে প্রণয়, তারপরে পরিণয়। এখন ব্যাপার হচ্ছে প্রণয় মানে প্রেম। ভালোবাসার তো আসলে কোনো পরিণতি নেই। মানুষ যখন তাকে পরিণতি দিতে যায় তখনই আস্তে, আস্তে ভালোবাসা কমতে থাকে। তখন অভ্যস্ততা তৈরি হয়। আপনার হ্যাঁ, জীবনে যখন ভালোবাসা থাকবে, যতদিন প্রেম করবেন তার যে আবেদন থাকবে, সেটা আপনি যখন পেয়ে যাবেন, আবেদন থাকে না। এজন্য ভালোবাসা সবসময় একটা মুক্ত আকাশের মতো, এবং তার কোনো পরিণতি নেই। হ্যাঁ, আমরা সামাজিক কারণে, আমাদের বিভিন্ন কারণে, নিরাপত্তাজনিত কারণে, অসুস্থতাজনিত কারণে, বিভিন্ন কারণে, পারিবারিক কারণে আমরা একসাথে থাকার চেষ্টা করি, বা যে ঘর বাঁধার একটা রেগুলার নিয়ম, এই নিয়মের ভেতরে। মূলত তো আসলে ভালোবাসার পরিণতি আপনি কিভাবে দিবেন? ভালোবাসা একটা আকাশের মতো ব্যাপার। তাকে গণ্ডিবদ্ধ করতে গেলেই সে তো হাঁসফাঁস করবে। একটা হ্যাঁ, বনের পাখিকে আপনি যখন খাঁচার ভেতরে আটকাবেন, সে তো ডানা ঝাপটাবেই আকাশে উড়বার জন্য। তো খুব এটা হচ্ছে সুন্দর একটা মজার ব্যাপার। কথা যাই হোক, বলেছেন সৌরভ ভাই। এক ছাদের নিচে হ্যাঁ, থেকেও হ্যাঁ, কিন্তু পার্টনার অনেক সময় হারিয়ে যায়। হুম একটা হারিয়ে মানুষ, যায় না। হ্যাঁ, মানে একটা বলেন, মানুষকে বলেন। আপনার দেখবেন 3 দিন কথা বললে সেই মানুষটা সম্পর্কে আপনার কিন্তু একটা ধারণা চলে আসবে। কিন্তু একটা মানুষ, দুজন মানুষ বছরের পর বছর থাকছে, অথচ সারা জীবনেও আমার সঙ্গীকে আমি মনে করছি না যে তাকে একটু সুখী করা উচিত আমার। হুম এটা আমার একবারও হুম। তাহলে কি আমি স্বেচ্ছায় তো তার জীবন থেকে হারিয়েই থাকছি। আমি একটা কি বলবো, সে একটা নিখোঁজ পার্টনার, একসাথে থেকেও আমরা, সে বা তারা একসাথে নেই, আমরা একসাথে নেই। আমি এটা মনে করি। শোনেন, একটা মজার কথা বলি। আমাদের দেশের বিখ্যাত কবি, গুণী মানুষ, শ্রদ্ধেয় কবি, এই খুব আ মানে এ এ এবছরেই সম্ভবত হেলাল হাফিজ প্রয়াত হয়েছেন।
আমাদের হ্যাঁ, হ্যাঁ। শ্রদ্ধেয় কবি ওনারা কবিতার দুটো লাইন দুটো খুবই জনপ্রিয়, মানুষের কাছে গ্রহণীয়, যে মিলনে মলিন প্রেম মিলনে মলিন বিরহে উজ্জ্বল। তো যাক, আমরা এই ব্যাপারে আরো আলাপ করতে পারবো। দেখছি দর্শকের সারিতে লিখেছেন নাহার জান্নাত, ভালোবাসার ইমোজি দিয়েছে। তিনি একজন প্রফেসর, ধন্যবাদ আপনাকে। তিনি আরো লিখেছেন নিখোঁজ পার্টনার, দারুণ বলেছেন। ধন্যবাদ নাহার জান্নাত আপনাকে। দেখছি আফরোজ তুলি আছেন, তিনিও লিখেছেন দারুণ, আপনার আবৃত্তি ভালো লেগেছে। তো যাক, আমরা কথায় কথায় সময় প্রায় ৩০ মিনিট পার করে ফেলেছি। আমরা হয়তো আরেকটু কবিতা শুনবো, শুনে আমরা বিদায়ী শুভেচ্ছায় যাব। আর দৈনিক আড্ডাবাজি পর্ব ২৩ যে যেখানে যে অবস্থায় দেখছেন, মাঝে মাঝে ঢুঁ মেরে যাচ্ছেন কিংবা পরবর্তীতে দেখবেন। তো আপনাদের সকলকেই হার্দিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো। আর আজকে সাথে আছে অতিথি হিসেবে একজন কবি, একজন আবৃত্তি শিল্পী, মুক্তমনের অধিকারী ফারহানা তাসমিন হ্যাপি। তার সাথে কথা বলছি। দেখছি শেষ দিকে আবার লিখেছেন তাপস চক্রবর্তী, একজন কবি, নাট্যকার, লিখেছে দারুণ। ধন্যবাদ। সকলেই সাথেই থাকুন আশা করছি। আর শ্রোতা দর্শক যারা আছেন, এই যে ছোট্ট আয়োজন, চেষ্টা করি যে যারা শিল্প সাহিত্য চর্চা করছে, সুন্দরের, পরিমিতি বোধের, মাধুর্যের, আ তাদের ভাবনার জায়গাটা তুলে ধরবার চেষ্টা করি। তাদের কিছু পরিবেশনার যদি ব্যবস্থা থাকে বা উপায় থাকে, সেটা শোনবার চেষ্টা করি। তো এই যে চেষ্টা শিল্পীদের তুলে ধরার, আপনারা যারা শিল্প সাহিত্য ভালোবাসেন, আশা করছি এই শিল্প সাহিত্যের কথা, শিল্পীর কথা বেশি বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এটাই কামনা করছি। তো যাই হোক, আমরা যেহেতু একদম শেষ দিকে চলে এসেছি, আমরা বলেছিলাম যে ৫-৬ টা কবিতা পড়বো, আরো অনেক গল্প করব, মানে ব্যাক স্টুডিওতে আলাপের সময়। কিন্তু ৩০ মিনিট পার করে ফেলেছি। যে আধা ঘন্টা এত কিছু করব। সময়টা আসলেই দাঁড়ায় না। একটু কথা বললেই দেখা যায় যে কখন যে পার হয়ে যায় আধা ঘন্টা টের পাই না। হুম। তারপরেও আমাদের তো জানতে হয়। তো যেহেতু একদম শেষ দিকে চলে এসেছি, তো শেষ নিবেদন কি থাকছে আজকের আয়োজনে আপনার? আমি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শেষ করি। হুম, কবিতার শিরোনাম সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা, পথে প্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনি সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বরে বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসী দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ? যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর যে কর অসঙ্কিনী। বীর হস্তে বর মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন? ক্ষীণ দীপ্ত গোধূলিতে কভু তারে দেব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে শুদ্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জোচ্ছ্বাসে মিলনের বিজয় ধ্বনির দিগন্তে বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিবিদে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার, মনে তার পন্থা অনুমানী পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোক জবে। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্ধারিত স্রোতে। যাহা মোর অনির্বাচনীয় তারে যেন চিত্ত মাঝে মা পাই মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হইক সে, নির্ঝর নৈঃশব্দের
নিস্তব্ধ সাগরে। ধন্যবাদ। বাহ! আরো একটা সুন্দর পরিবেশনা আমরা শুনলাম, কবিতা শুনলাম, ভালো লাগলো। হ্যাঁ, আ যেহেতু তো নারী নিয়ে সর্বশেষ কথাটা বললাম, আমি নারী নিয়েই একটু কথা বলি। আমার ব্যক্তি নারীত্ব হ্যাঁ, নিয়েই কথা হ্যাঁ, বলি। এই যে বলুন, প্রতিটা বলুন। মায়েদের জীবন থেকে ওই যে বলে না ৫-৬টা বছর নষ্ট হয়ে যায়। হুম, ৫-৬টা হুম। বছর আসলে ৫-৬টা বছর কি নষ্ট হয়? আপনি এমনি, এমনি নষ্ট করেন। যে শিশু সন্তানের যে স্বর্গীয় অনুভূতি, ওই অনুভূতিটা আপনি উপভোগ করেন বিধায় আপনি কিন্তু আপনার সন্তানকে অন্য কাউকে দেন না মানুষ করতে। অনেক টাকার মালিক আছে হুম, যারা চাইলেই মানুষ রেখে সন্তানটা মানুষ করতে পারে। কিন্তু মায়েরা সাধারণত করে না। ওই স্বর্গীয় অনুভূতিটা না মায়ের এখনো যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমার জীবনের সুন্দর মুহূর্ত কি? তবে আমি বলব আমার ২ ছেলের শিশু শৈশবের যে বিষয়টা, একদম শৈশবটা, একদম শিশু স্তনপান থেকে শুরু করে এখন পর্যন্ত ছোটটার বয়স ৮ বছর। এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত এগুলো। এই স্বর্গীয় মুহূর্ত আমি চাইলে মানে ৫-৬ বছর কেন ১০ বছরও আমি নষ্ট করতে পারি। হ্যাঁ। তো যাই হোক, এখন এটা যেহেতু আপনি যে বললেন, এটা হচ্ছে ব্যাপার, মানুষ চয়েস এর অপশন থাকে। মানুষের যেকোনো কাজের জন্য আ আ মানে কি বলে, অনেক, অনেক পথ থাকে। তো মানুষ যে পথ বেছে নেবে তার পরিণতি সেরকমই হবে। অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় এমন একটা সিচুয়েশন এসে ফেঁসে গেছে বা অন্য কিছু হয়েছে, সেগুলো আলাদা ব্যাপার। এখন কেউ যদি চায় কোন নারী যে আমি মাতৃত্বের স্বাদ নেবো, মাতৃত্বের স্বাদ নেবার পরে তার যদি আবার পরে হয় যে আমার ৭ টা বছর জীবন থেকে চলে গেল, এবং সেটা নিয়ে তার পার্টনারের সাথে ঝগড়া করতে হয় বা সমাজের সাথে বাকবিতণ্ডা করতে হয়, এটা খুবই দুঃখজনক। তো হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, আবার এমনও মানুষ আছে, আমি যদি বলি এখন সমাজ, আমি এটা বলার খাতিরেই বলছি। আমি দেখা যাচ্ছে আমি বললাম যে পৃথিবীতে প্রায় ৮০০ ৮৫০ কোটি মানুষ। তো একটা জরিপে দেখা গেছে যে পৃথিবীর যে সম্পদ এবং সবকিছু যদি ধরা হয়, তাতে এভারেজ ১৯৭১ সালের একটা জরিপ বলছে। তাতে ৪০০ ৪৫০ কোটি মানুষ হলে মোটামুটি ভাবে আ থাকা যায়। তো সেই হিসাবে পৃথিবীতে যেহেতু ৮০০ কোটি মানুষ তো ওভারলোডেড হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম এত মানুষ আছে, তো আমি আবার নতুন করে কেন মানুষ প্রোডাকশন করব? কথার কথা বলছি। তো সেই জায়গা থেকে তাকেও ঘৃণা করার কিছু নেই। তবে কেউ যদি না, স্বেচ্ছায় না যে জিনিস বেছে অবশ্যই। নিচ্ছে, সেই জিনিস নিয়ে তার আ আ বা যে জিনিস সে বেছে নিচ্ছে, নেওয়ার পরে সেটা নিয়ে আফসোস করার কিছু নেই। আমি একটা হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি। তো তাতে ভালো হোক, মন্দ হোক, সেটাই আমাকে মানে লিড করা উচিত, এবং তাকে যে হ্যাঁ, সিদ্ধান্তটা আমি নিয়েছি। আমি এটা চাইতাম। তবে যেটা সমস্যা হয়, মানুষের চিন্তায় বা ভেতরে ২ টা অংশ থাকে তো প্রধানত, চেতন আর অবচেতন। সে চেতনে যা চাইছে, অবচেতনে হয়তো তার বিপরীত চেয়ে বসে আছে। সেটা উপলব্ধি করতে তার ১০ বছর লাগে। তো এরকম ঘটনা ঘটলে তখন তার ভেতরে এরকম কাজ করে। তো যাই হোক, ইনার অনেক ব্যাপার-স্যাপার আছে। সেগুলো যারা মনোবিজ্ঞানী বা বিশ্লেষক বা এরকম পড়াশোনা করেছেন তারা বুঝবেন। তো আমরা যেহেতু কথায়, কথায়, কবিতায়, কবিতায় একদম শেষের দিকে চলে এসেছি। তো শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট আয়োজনে আপনার বিদায়ী শুভেচ্ছা সকলের সাথে বা বিদায়ী কথন বিনিময় করছি। খুব সুন্দর সময় কাটলো। শুভ সময় কাটলো আবৃত্তি নিয়ে। আর আমাদের সৌরভ ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আবৃত্তি আমার কাছে অন্যরকম একটা ভালো লাগার জায়গা। আর আমার তো ফেসবুক আছেই। আপনারা খেয়াল করবেন আমার ফেসবুকটাকে আমি কিন্তু আমার প্রতিভা প্রকাশের জায়গা হিসাবে বেছে নিয়েছি। হুম? আমার কিন্তু ওই অযথা ওই সেলফি বা আমি ব্যক্তি রেসপেক্ট জীবনের সবার প্রতি নিত্যদিনের কর্মকাণ্ড দেখাই। হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু ওইভাবে আমার ফেসবুকটাকে আমি ব্যবহার করি না, আমার সামাজিক যোগাযোগ মাধ্যমটা। ওখানে ঢুকলে দেখবেন আমি আমার জায়গাটাকেই আমি আমার প্রতিভা প্রকাশের জায়গা হিসাবে বেছে নিয়েছি। তো সেখানে সবার খুব মাঝে, মাঝে সুন্দর, সুন্দর গঠনমূলক মন্তব্য থাকে। সেগুলো থেকে আমি আরো বেশি শিখি। এজন্য আমার দর্শক, বন্ধু এদের প্রতি আমি অনেক বেশি আমার নত শির কৃতজ্ঞতা যে আপনারা আমার লেখাগুলো পড়েন, আমাকে শুধরান, সুন্দর, সুন্দর মন্তব্য করেন এবং আমি যতদিন আছি আমার ভিতরে যতদিন প্রতিভা আছে, আমি যতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবো ওটা আমি গঠনমূলক ভাবেই ব্যবহার করব। আপনারা পাশে থাকবেন, পাশে আছেন। অনেক, অনেক কৃতজ্ঞতা। শুভরাত্রি। আ অনেক ধন্যবাদ। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছিলেন, আ কিংবা পরবর্তীতে দেখবেন, মাঝে, মাঝে ঢুঁ মেরে গিয়েছেন বা দেখবেন না, সকলের জন্য অবশ্যই প্রীতি থাকবে।
তো এই হচ্ছে কথা, দৈনিক আড্ডাবাজি আমি প্রায়ই করি। আশা করছি আপনারা সাথে থাকবেন। মন্তব্যের ঘরে যিনি অতিথি থাকবেন, ভালো লাগা মন্দ লাগা প্রশ্ন তুলে ধরবেন। আমিও তুলে ধরবো। তো নতুন কোনো পর্বে আর আজকের আয়োজনে অতিথি হিসেবে ছিল একজন কবি, মুক্ত মনের মানুষ, মুক্ত চিন্তার মানুষ এবং আবৃত্তি শিল্পী ফারহানা তাসমিন হ্যাপি। তার সাথে অনেক গল্প হলো। আবৃত্তি শুনলাম। আমার ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে মন্তব্যের ঘরে তাকালে বুঝতে পারছি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। নতুন কোনো আড্ডাবাজিতে, নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।